সুপ্রিয় দর্শক, কিছু প্রিয় অপ্রিয় প্রশ্ন নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি অঞ্জনাইচ। আজকে আমার সাথে যিনি আলোচনা করবেন, যিনি আজকে পডকাস্টে থাকবেন, উনি একজন ইয়াং মানুষ। হ্যাঁ, খুবই ইয়াং একজন মানুষ। ইয়াং মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। ডক্টর রাকিব, কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনি নিশ্চয়ই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে ইউথ বা ইয়াং পিপলদেরকে আমি খুব পছন্দ করি এই সেন্সে তারা খুব স্পষ্টভাবে কথা বলে। তারা যে কথাটা বলতে চায় সেটা খুব স্পষ্ট করে বলতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। তা আমি আপনাকে দেখি যে আপনি এই যে আমাদের যে শোগুলো হয়, বিভিন্ন রকম পলিটিক্যাল শোগুলো যে হয়, আপনি খুব স্ট্রংলি কথা বলেন। এই স্ট্রংটা কি আপনি ছোটোবেলা থেকে বলেন? হ্যাঁ, হ্যাঁ, আমি ছোটবেলা থেকে খুবই স্ট্রিংলি কথা বললে আমি ছোটবেলা থেকে যখন স্কুল লাইফে, কলেজ লাইফে যখন বিদ্রোহ করতাম, উপস্থিত বক্তৃতা করতাম, রচনা পত্রিকা লিখতাম। আমি লেখালেখি জগতের মানুষ। আর ছোটবেলার মধ্যে আমার মধ্যে একটা বলিষ্ঠতা একটা ভাব ছিল আগে থেকেই এবং আমি খুব মানে চঞ্চল টাইপেরও, এখনও চঞ্চল। আর আমার বাড়ি হচ্ছে কুমিল্লা। তো আমাদের ওই অঞ্চলের মানুষ এমনিতেই খুব ফাস্ট কথা বলে, খুব দ্রুত কথা বলে এবং মানে ধরেন এক সেকেন্ডে যদি আপনি ৩ টা শব্দ উচ্চারণ করেন, আমরা হয়তো ৫ টা শব্দ উচ্চারণ করি। তো সেক্ষেত্রে আমার ডিবেট করার কারণে, উপস্থিত বক্তৃতার কারণে যেখানে টাইম লিমিট করা থাকতো, তো এই কারণে আমার মধ্যে এই ফাস্টনেসটা আরও বেশি গ্রো করেছিল আর কি। আপনি তো ডাক্তার, জি। তো তার মানে আপনি অনেক মেধাবী। কারণ ডাক্তারি পড়তে হলে আমি জানি, আমি নিজেও সায়েন্সের স্টুডেন্ট, জি। আমিও কেমিস্ট্রিতে পড়াশোনা করছি। আচ্ছা। তার মানে সব মেধাবীরাই ডাক্তারি পড়ে। তো হ্যাঁ। ডাক্তারি পড়ার পরে আমি সাধারণত খুব কম মানুষকে দেখেছি যে তারা এই অ্যানালিস্ট হয় বা তারা পলিটিক্যালি তারা খুব ইচ্ছুক হয় বা তারা এত সুন্দর করে কথা বলে। হ্যাঁ, ডাক্তারদের তো আমরা আমরা দেখি যে ডাক্তাররা তো কথা বলে না। গেলাম, সব কিছু দেখলো, দেখে একটু ২-৩টা ওষুধ লিখে আচ্ছা যান। তা আপনি এত সুন্দর করে কথা বলেন। না, না, এটা আসলে ব্যাপারটা না। আমি এমন না যে মেডিকেলে ঢোকার পরে থেকে এগুলো শুরু করছি। আমি মানে ফ্রম মাই আর্লি চাইল্ডহুড থেকে আমি এসব লাইনে অভ্যস্ত। আমি কবিতা লিখতাম। ইভেন আমার যখন ১ম বই প্রকাশ হয়, সেটা ছিল ২০১৫ সালে। তখন আমি এইচএসসি পরীক্ষার্থী। তো ইভেন আমি আমার লাইফে আমি যে ২ টা মানুষকে মেন্টর মানছি বা যে ২ টা মানুষকে আমি আমার আইডল হিসেবে দেখি, সেই ২ টা মানুষই ডাক্তার এবং ডাক্তারি বাইরে অনেক কিছু করে। দুজনে খুব পরিচিত মুখ। আমার মেডিকেল লাইফের আগ থেকে যখন আমি ঢাকায় আসি ১৩ সালে, রাজুক কলেজে পড়ি, তখন আমি বিভিন্ন পত্রিকা ফান সেটার লিখতাম, পত্রিকা কলাম লিখতাম। তখন একটা মানুষের নাম সবসময় দেখতাম। ১ম আলো, রস আলো পত্রিকায়, ক্যাডেট রস, মেডিকেল রস, ডক্টর মহিউদ্দিন কাউসার। তো ওনাকে আমি আমার লাইফে মেন্টর মানি। তারপরে ২০১৭ সালে একটা মানুষের সাথে আমার পরিচয় হয়। নাম হচ্ছে ডাক্তার জাহিদুর রহমান। তিনি এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর পলিসি স্ট্র্যাটেজি উপদেষ্টা, একই সাথে তথ্য এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা। তো উনিও যখন পত্রিকায় কলাম লিখতেন, তখন উনিও টুকটাক টকশো করতো, তখন ওনার সাথে আমার পরিচয় হয়। অনেক লম্বা সময় পরিচয় ওনার সাথে আমার। এবং আমি সবসময় বলি যে জাহিদ ভাইকে যখন আ এখন অনেক সারা বাংলাদেশের মানুষ চেনে, অনেক দিন থেকেই চেনে ওনাকে। কিন্তু যখন আমি ওনার সাথে পরিচয় হয় তখন বাংলাদেশে খুব বেশি মানুষ ওনাকে চিনত না। এবং আমি ফান করে বলি যে জাহিদ ভাইকে যখন ৫ টা লোক চিনত না, তখন থেকে আমি ওনাকে চিনি বা ওনার সাথে আমার পরিচয় আছে। এবং উনি অনেক মাল্টি ডাইভার্সিটির লোক এবং আপনি যদি ওনাকে আজকে পলিটিক্স নিয়ে কথা বলতে বলেন, আজকে মিলিটারি নিয়ে কথা বলতে বলেন, ফিলোসফি নিয়ে কথা বলতে বলেন, সাহিত্য নিয়ে কথা বলতে পারেন, উনি যেকোনো মুহূর্তে ইনস্ট্যান্ট ডেলিভারি দিতে পারে। তো উনার এই চিন্তা জগৎটা আমাকেও খুব আকৃষ্ট করে এখনও। এবং আমার যেকোনো জিনিসে পরামর্শের জন্য বা যেকোনো জিনিসের জন্য আমার হয়তো আমি নিজে ডিসিশন নিতে পারি, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে ওনার সাথে একটু পরামর্শ করলে ভালো হয়। এটা আমি করি। মানে আশাবাদ, যেটাকে আশাবাদ জি, তো আমাদের সবারই ভাল লাগে। কিন্তু এক্সাক্টলি, হ্যাঁ। আমি অনেকটা মানে আমি কি বলবো, এই গত কয়েকটা দিন যাবৎ আমি খুবই বিষণ্ণ। আমি ব্যক্তিগতভাবে বিষণ্ণ। তার কারণ বিষণ্ণ হচ্ছে, হওয়ার মতো অনেকগুলো ঘটনা আছে। এই আমি একটা ঘটনাই বলি যে ধরেন এই যে রামিসা একটা ফুটফুটে একটা বাচ্চা। আপনার কি মনে হয় যে একটা সভ্য দেশে কখনো একটা একটা বাচ্চাকে এইভাবে মানে নির্মমভাবে মানে হত্যা করা হলো? এটা কি সম্ভব? এটা সভ্য মানে দেশে? এটা আসলে সভ্য দেশের চেয়ে বড় কথা হচ্ছে ধরেন যারা এ ধরনের হত্যাকাণ্ড করে বা যারা রেপ করে বা যারা সেক্সুয়ালি পারভার্ট, এটা তো আমাদের মেডিকেল সায়েন্স অনুযায়ী সাইকিয়াট্রি অনেকগুলো ডিজিজ রয়েছে। মানে এই ডিজিজগুলোর মধ্যে ফেলাতেও মানে ক্যাটাগরি করতেও আমার খুব দ্বিধাদ্বন্দ্ব হয় এবং মানে এটা চিন্তাই করা যায় না। একটা মানুষকে, আপনার মেয়েকে, একটা বাচ্চা শিশুকে আপনি রেপ করে হত্যা করে ফেলছেন, তারপরে কিছুক্ষণের মধ্যে আপনি গলা কেটতেছেন। মানে এটা মানে ধরেন আছে না, মানে গরুর গলা কাটা দেখতে, পশুর গলা কাটা দেখতেও তো মাঝে মাঝে হাত কাঁপে। সেখানে একটা জীবন্ত মানুষকে রেপ করে মেরে ফেলা হচ্ছে, বাচ্চা শিশু। মানে আমরা না ধরেন আমাদের সোসাইটিতে এই একটা ধারণা অনেকদিন থেকে প্রচলিত আছে যে সেটা হচ্ছে কি মেয়েরা পর্দা করে না, শালীনতা বজায় রাখে না। তো নানা কারণে হচ্ছে কি পুরুষদের সেই যৌন উত্তেজক হয়ে যায়। কিন্তু একটা বাচ্চা শিশু, মানে এখানে যৌন উত্তেজনা কিছু নেই। ইভেন রামিসের চেয়ে ছোট, গত চিটাগাঙে আমি দেখলাম ৪ বছর ৫ বছর অনেক ঘটনা ঘটতেছে। ১ সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটলো। তো এই জিনিসটা কোনো মানে আমি যেটা মনে করি, আপনি যদি আমার কাছে সলিউশন খুঁজতে চান, এটার আমি কোনো পলিটিক্যাল সলিউশন দেখি না। আমি যেটা মনে করি যে আমাদের
সোসাইটির অনেক রন্ধ্রে রন্ধ্রে সোসাইটি ভেঙে যাচ্ছে। ধরেন আপনার কিছুদিন আগেও গাজীপুর একটা ঘটনা ঘটলো যে সেখানে একটা ফ্যামিলিতে সে ৫ জন মানে ৫ জনকে মেরে ফেললো। মেরে ফেলে তার লাশটা পরবর্তীতে লাশে না পাওয়া এখন গেল। এই রেপের কারণটা কি আপনার মনে হয় পর্দা না না করা? আমি সেটাই বলতেছি। মানে এটা আপনি সেই ক্লাসিফিকেশনও ফেলতে পারবেন না। যদি এটাও আপনি যুক্তিতে একটা ধরে নেন কথার খাতিরে, না কথার আমি কথায়। আমি কেন বললাম, কারণ আমি সেটাই তো বললাম। ইউরোপে বা আমেরিকাতে বা অস্ট্রেলিয়াতে এই যে উন্নত দেশগুলোতে, ওখানে তো ওরা তো ওদের মতো অনেক সংক্ষেপ পোশাক পরেই কিন্তু বেরোচ্ছে। আচ্ছা, হ্যাঁ, সেখানে তো এই রেপের ঘটনার পরিমাণ কিন্তু খুবই কম। খুবই কম। আর মানে এটা মানে কোন অসভ্যতার একটা চূড়ান্ত পর্যায়ে। মানে আপনি এটা কোন লেভেলে গেছে এটা আমি এটাই বললাম যে ধরেন এটাকে আপনি ধরেন মানে অনেক কারণ আছে এখানে। কেন হচ্ছে না অনেকেই বলতেছেন সবগুলো কারণে সত্য। কিন্তু পুরোটা পুরোপুরি সত্য না। ধরেন কথা বলা হচ্ছে যে বিচার হচ্ছে না। বিচারহীনতা সংস্কৃতির কারণে এগুলো হচ্ছে। কথা বলছে স্ট্রিক্টলি মনিটরিং নাই। কেউ আবার অভিযোগ করছে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। মানে নানামুখী কথাবার্তা। কিন্তু ধরেন আমি যদি আপনি এই আলাপে যেতেই চান, হয়তো একটা রিসেন্টলি একটা আলাপ শুরু হয়েছে যে সেটা হচ্ছে যদি আমরা শরিয়া আইন কায়েম করি তাহলে এটা বন্ধ হবে। তাই না? রিসেন্টলি এই আলাপও কিন্তু শুরু হয়েছে পাল্টাপাল্টি। আবার অনেকে এটাও বলছে যে খুনি দর্শককারীদেরকে যেহেতু মানে তার দোষটা সে স্বীকারোক্তি দিয়েছে, সুতরাং ১ সপ্তাহের মধ্যে তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। মানে অনেক মানে মিশ্র প্রতিক্রিয়া এখানে দেখা যাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরুন আমি যেটা মনে করি যে আমাদের রাষ্ট্রের বয়স ৫৫ বছর সে আমাদের রাষ্ট্র ঠিকভাবে দাঁড়াতে পারেনি। সেখানে পলিটিক্যাল অনেক ব্যর্থতা ছিল, অনেক সমস্যা ছিল। কিন্তু জাতিগত হিসেবেও আমি মনে করি যে আমাদের সেই মনস্তাত্ত্বিক বিকাশটা আমাদের হয়নি। না, এটা আমাদের খুবই আনফরচুনেট। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জি। এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা কিন্তু রামিসার বাবা মাকে দেখতে গেলেন, ওই দিন রাত্রেই দেখতে গেলেন। না তো পরের দিন গেলেন। পরের দিন রাত্রে দেখতে গেলেন। তো সেটা যাওয়া নিয়েও কিন্তু অনেক বিতর্ক হলো। মানে আমার তো মনে হয় এটা পজিটিভ যে তারা একটা ফ্যামিলির পাশে দেশের রাষ্ট্রপ্রধান যদি এসে দাঁড়ায়। আপনি দেখেন এখানে ২ টা পজিটিভ সাইন আমি দেখি। সেটা হচ্ছে ধরুন আগে যে ঘটনাগুলো ঘটতো হাসিনার আমলে যেটা দেখতাম যে ভিকটিম তাকে ডেকে এনে গণগণ ডাক আনা হতো। এখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ওই বাসায় গেলেন। আবার এই একটা পরিবর্তনের হাওয়া আমরা দেখলাম, অপর প্রান্তে আরেকটা পরিবর্তন হাওয়া দেখতাম। সেটা হচ্ছে ধরুন আগে দেখতাম যে যারা ভুক্তভোগী তারা বলতো যে আমরা এই চাই, সেই চাই, ক্ষতিপূরণ চাই। এখানে কিন্তু রামিসের বাবা মানে দেখেন মানে একটা কথা আছে না যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। আবার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে বিচারের বাণী নিভৃতে কাঁদে। তো রামিসের বাবার মানে ব্যাপারটা এমন হয়েছে যে ওনার কাঁদতে গলা শুকিয়ে গেছে, ওনার কাদা আর না আসতেছে না। উনি বলছে আমি আর কান্না করে কী হবে, আমি বিচার চাই না, কারণ ১৫ দিন পর আপনারা এটা ভুলে যাবেন। সেই জায়গা থেকে উনি বলতেছে যে আমি কোনো ক্ষতিপূরণ চাই না, আমি বিচারটাই চাই। মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্তটা করেছেন যে আমাদের কাজ এখন দুটো কাজের মধ্যে একটা হচ্ছে অপরাধীকে যেহেতু আমরা ধরেছি তার বিচারটা নিশ্চিত করা। সেকেন্ড কাজ হচ্ছে কি আপনার বড় মেয়ের দায়িত্ব আমি তুলে নিলাম। এখন এই জিনিসটা প্রাইম মিনিস্টারের মধ্যে যে একটা স্টেটসম্যানশিপ আসা, এবং ধরেন প্রাইম মিনিস্টার আমার আপনার মতো ৭, ৮টা ১০টা মানুষই, মানে এই যে একটা চেঞ্জ, এটা একটা খুবই পজিটিভ সাইন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে দেখেন যদি ইলেকশনের পরবর্তী সময়ে বাংলাদেশের ইতিহাসে কখনোই কালচার ছিল না যে একটা সরকার দলীয় প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি বিরোধী দলের নেতার বাসায় গেলেন, উনি নাহিদ ইসলামের বাসায় গেলেন, জামাতে আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় গেলেন। অনেক চেঞ্জ উনি আনার চেষ্টা করছেন। হয়তো প্রশ্ন থাকতে পারে যে ওনার এই চেঞ্জটা ওনার না পলিটিক্যাল আমার পার্টিটা ক্যারি করতে না পারছে আমার কিনা। কোশ্চেনটা কোথায় যে উনি তো পজিটিভলি, আমার কাছে মনে হলো যে পজিটিভলি, কিন্তু হ্যাঁ, তাহলে একদম পজিটিভ। এখানে তাহলে নেগেটিভ দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমি আরেকটু যোগ করি আপনার সাথে। তাহলে নেগেটিভ বলা হচ্ছে কেন? আচ্ছা, এখানে আরেকটা কথা আপনাকে বলার সুযোগ দেই আমি আপনাকে। দেখেন সেটা ধরেন এখানে সবাই দেখুন এই ঘটনা ঘটার পরে সবাই কিন্তু দেখেন মানে দর্শকের যতটা না শাস্তি যাচ্ছে তার চেয়ে বেশি শাস্তি যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর, আইনমন্ত্রীর। সোশ্যাল মিডিয়াতে এটা কিন্তু খুব ভরপুর। আপনি দেখেন এখানে কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই যিনি অপরাধী তিনি ধরা পড়েছেন। তো যদি অপরাধী তখন ধরা পড়ে যায় তখন কিন্তু আর স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো কাজ থাকে না। মানে ওই মন্ত্রণালয়ের কোনো কাজ থাকে না। অপরাধী আমি ধরে ফেললাম। তারপরে দেখেন আইন মন্ত্রণালয়ে গেলেন। আইন মন্ত্রণালয় বলছে যে এটা দ্রুততম সময়ের মধ্যে এটা তদন্ত শেষ করে চার্জশিট দিতে হবে। বিচার নিশ্চিত করতে হবে। তো এখন মানে এটা আমি আসলে বুঝি না। আমাদের আসলে দেখুন আমাদের বিরোধী দল যারা হচ্ছে তারা কিন্তু ধরেন মানে তাদের কথাগুলোর না আমি আসলে কোনো মিল খুঁজে পাই না। দেখুন তারা একবার বলে যে বিএনপি গুম অধ্যাদেশ বাদ করে দিচ্ছে। এটা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী গুম অধ্যাদেশ করতে হবে। আবার এটা বলতেছে যে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। এখন আপনি যদি আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী গুম অধ্যাদেশ চান, তো সেখানে তো ফাঁসির কথাও লেখা নাই। অনেক জায়গায় পৃথিবীর অনেক জায়গায় ফাঁসি উঠিয়ে দিচ্ছে। সেটা যদি চান আবার এখানে প্রকাশ্যে শাস্তি যাচ্ছেন। আবার এখানে আপনি এক্সট্রা জুডিশিয়াল জিনিস চাচ্ছেন। তো এই জিনিসটা না আসলে খুব মেলানো খুব কঠিন। তো এটা কি তারা আসলে কি এটা না বুঝেই বলতেছে? মানে আসলে ব্যাপারটা হচ্ছে ধরেন মানে তাদের মানে এটা আমাদের অনেকে হয়তো ধরেন পলিটিক্যাল খোলস চেঞ্জ করে, অনেকে দল পাল্টায়। কিন্তু আমার কাছে এটা কখনোই মনে হয় না যে ধরেন একটা লোক সারা জীবন সে আওয়ামী লীগ করে গেল বা সারা জীবন বিএনপি করে গেল, একটা সময় সে দল চেঞ্জ করে অন্য জায়গায় গেল। সে অন্য দলে গেলেও আমার কাছে কখনো মনে হয় না যে সে তার যে অরিজিনাল সে রাজনীতি যে ধারণ করে এটাকে সে চেঞ্জ করতে পারে। এটা হয়তো তার সময়ের কারণে করে অথবা তার সুযোগ সুবিধার জন্য করে। ধরেন জামাত সারা জীবন বলে আসতে যারা ইসলামী রাষ্ট্র চায়, তারা শরিয়া ভিত্তিক রাষ্ট্র চায়। এখন যখন আবার ইলেকশনের আগে তারা বললো যে আমরা শরিয়া ভিত্তিক রাষ্ট্র চাই না, আমরা শরিয়ার কে ধারণ করে আমরা গণতান্ত্রিক মূল্যবোধের জায়গা থেকে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র চাই। তো আলটিমেটলি তাদের যে লক্ষ্য তারা কিন্তু ওইটাই চায়। এবং
মানে এটাও হতে পারে যে তারা হয়তো রাষ্ট্র জিনিসটাকে বুঝে ওঠার জন্য তাদের অনেক ঘাটতি রয়েছে। এটা আমি ফিল করি এবং আপনি যদি সংসদ যদি খেয়াল করেন, সংসদে ওদের পারফরমেন্স খুবই বিলো অ্যাভারেজ। ২-১ জন ছাড়া তো ওদেরকে এভাবে হয়তো এনসিপি খুব লাউডলি ভলিউমলি আকারে বলার কারণে হচ্ছে এটা কাভার আপ হয়ে যাচ্ছে। কিন্তু তাদের পারফরমেন্স খুবই পুয়ার। না, এবং আমরা যে লেভেলে বিরোধী দল চাই, যে ধরনের একটা গণতান্ত্রিক কাঠামোতে বিরোধী দল হওয়া উচিত, সেটা জামাত থেকে আমাদের প্রথম অধিবেশনে আমি পাইনি। আমাদের টিভিতেই আর কি, আমাদের টিভিতে বিএনপি দলীয় সংসদ হাবিব ভাই উনি সেদিন একটা কথা বলতেছিলেন যে বিএনপির যদি বেঈমানরা সাপোর্ট না করতো বা তারা যদি বেমানি না করতো তাহলে এবারের ইলেকশনও জামাত 20টার বেশি সিট পেত না। আপনি কি এটার সাথে একমত? ২০টা পেতো কিনা জানি না, কিন্তু বিএনপির তো অনেকগুলা বিদ্রোহী প্রার্থী ছিল। ৭৯টা আসনে ৯২ জন বিদ্রোহী প্রার্থী ছিল। লাস্ট মুহূর্তে অনেকজন উইথড্র করেছে। আমি যেটা মনে করি যে বিদ্রোহী উনি নিজেও হেরেছেন, তো ওনার সেই আফসোসের জায়গা থাকতে পারে। ওনার আসনে বিদ্রোহী প্রার্থী ছিল, তো বিদ্রোহী প্রার্থীও জিততে পারেনি, উনি জিততে পারেনি, ওই আসনে জামাত জিতেছে, তো ওনার সে আক্ষেপটা থাকতে পারে। কিন্তু আমার কাছে যে অ্যানালাইসিস বলে, সংখ্যাতাত্ত্বিক অ্যানালাইসিস, সেখানে ২২টা বা ২৩টা সিট বিএনপি আরও বেশি জিততো। আর যদি বিদ্রোহী প্রার্থী বন্ধ হতো বা হয়তো হ্যাঁ, হয়তো ২০-২২টা হতো না, কিন্তু ২০-২২টা এখানে বাদ দিলে তো ধরেন ওদের ৬৮ থেকে আরও ৪৫ চলে আসে। আর মানে ৩৫ থেকে ৪০টার মধ্যে থাকতো আমার ক্যালকুলেশনে বলে আর না, কি। সেটা মানে ওনার একটা অ্যানালাইসিস উনি বললো আর কি। বললো আর এটা কি, তো এটা আসলে যার পার্সোনাল যার ওপিনিয়ন। পার্সোনাল একটা ওপিনিয়ন, এটা তো আমাদের এই অ্যানালাইসিসে আমরা যেতে পারবো না। হ্যাঁ, তো আর একটা ঘটনা ঘটলো রিসেন্ট, যেটা হচ্ছে যে নাসিরুদ্দিন পাটোয়ারি ঝিনাইদহতে গিয়ে তো উনি একটা অপ্রীতিকর ঘটনার মধ্যে পড়লেন। তাকে আহ, বলা হচ্ছে, মানে উনি বলেছে ছাত্র দলের লোকজন তাকে ডিম মেরেছে, এবং শুধু ডিমই না, ওখানে তাকে সে থানায় অবরুদ্ধ ছিল। তো এটা তো একটা মব হয়ে গেল। এই মানে মব কি বন্ধ হবে না? দেখুন আসলে মবের যে বিষয়টা, ইউনূস সরকারের আমলে অনেকগুলো ব্যর্থতা ছিল। ইউনূস সরকার আমল সফল হবে এটাও আমি কখনো আশা করি নাই। মানে আমার এক্সপেকটেশন হতে ছিল না যে উনি সব কিছু রাতারাতি সমাধান করে ফেলবেন। কিছু জায়গায় ওনার মিসম্যানেজমেন্ট ছিল, কিছু উপদেষ্টা চয়েসের ক্ষেত্রে ভুল ছিল, বা উনি মানে ঠিক করার পর অনেকের সাফল করতে পারতেন, চেঞ্জ করতে পারতেন, সেটা উনি জান নাই। উনি এক্সপেরিমেন্টের মধ্যে যেতে চান নাই, কিংবা ওনার মধ্যে প্রচণ্ড নেপোটিজম ছিল। তো তার মধ্যে যেটা বড় জিনিস ছিল সেটা হচ্ছে ধরুন একটা গ্রুপ, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা গ্রুপ খুব বেশি জাগ্রত হয়েছিল এবং খুব বেশি ওদের রাইজ আপ হয়েছিল। যেটাকে আমরা, ওরা হয়তো একবার বলে যে ওরা মৌলবাদী সংগঠন, মৌলবাদী পার্টি, বা ইমান আকিদা রক্ষা কমিটি, বা ধরেন মোল্লা কমিটি, বা যাই বলেন না কেন, আপনি দেখেন তৌহিদি সেখানে জনতা বলে। তৌহিদি জনতা বলে। হ্যাঁ, এখন এই জায়গা থেকে দেখুন আপনার এটা তাদের হাত থেকে, যদি আমি ধরেন এটাতে বললাম যে ইসলাম কায়েম করতে হবে বা অমুক কায়েম করতে হবে, এখন ইসলাম কায়েম করার জন্য তো তোমাকে তো খোদা পাঠায় না এখানে। হ্যাঁ, তুমি ইসলাম ছড়িয়ে দিতে পারো, কিন্তু রাষ্ট্রের পলিটিক্সে, একটা রাষ্ট্রের পলিটিক্যাল রাষ্ট্রের তো কোনো ধর্ম থাকে না, তাই না? এই রাষ্ট্রে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবই থাকে, উপজাতি আছে, তারপর হচ্ছে কি বাঙালি অবাঙালি আছে। তো সে জায়গা থেকে ধরেন রাষ্ট্র তো কোনো ধর্ম থাকা উচিত না। আমরা তো সেকুলার কান্ট্রি, আমরা তো সংখ্যাগরিষ্ঠ মুসলিম, কিন্তু আমাদের এখানে তো শরীয়ভিত্তিক রাষ্ট্র না। তো সে জায়গা থেকেও আমি মনে করি ধরেন তারা অনেক কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনি দেখেন এই ১০০ বেশি মাজার ভাঙা হয়েছে, বাউল সঙ্গীত গাইতে দেওয়া হয় নাই। মানে তাদের দ্বারা তো অন্য মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সে জায়গা থেকে যে একটা মবের যে একটা কালচার ছিল, বা তো আমি যদি বলি যে আমি শেষ করি। একটা মিনিট, আমি যদি বলি যে ৭১-এর যে ভাস্কর্যগুলো ভাঙা হলো, হ্যাঁ, এটা তো নিশ্চয়ই বিএনপি ভাঙে নাই। ভাঙার কথাও না, মানে কেউ না কেউ ভেঙেছে। এখন ধরেন এটা হয়তো আমি নিজে না ভেঙে অন্য কাউকে দিয়ে ভাঙিয়েছি, যাই ভাঙে না কেন, ব্রেন চাইল্ড আমারই ছিল, কথার কথা। তো সেই জায়গা থেকে এই যে আপনার মাজার ভাঙাটা কিংবা এই যে মব কালচারটা যে একটা, মানে এটা একটা রেগুলার প্র্যাকটিসে যখন হয়ে গেছে, এটা এই সরকার আমলে মব হচ্ছে, আমি অস্বীকার করব না, কিন্তু এগুলা কমে আসবে। মাত্র ৩ মাস গেল, তো আমার ধারণা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি খুবই স্ট্রিক্ট, এবং দেখুন ওনাকে আসলে যেহেতু সংবিধান ইস্যুতে, নানা ইস্যুতে, ৭১ ইস্যুতে, সংবিধান ইস্যুতে, নানা ইস্যুতে ধরেন উনিই মূলত ভোকাল পারসন সরকার দলীয়, এখানে ওনাকে খুব টার্গেট করা হয়েছে। এবং দেখেন ওনার আসলে যে কিছু বলার না কেন, আপনি ধরেন ওই যা কিছু হারায় গিন্নি বলে কৃষ্ণ মেটা চোর, যা কিছু হোক না কেন সব দোষ স্বরাষ্ট্রমন্ত্রীর, মানে যা দোষ নন্দ ঘোষ। তো ব্যাপারটা এরকম একটা স্টিগম্যাটাইজ ওনাকে করা হচ্ছে, কিন্তু আমি জানি যে উনি খুবই ম্যাচিউর্ড একজন লোক, তো উনি এগুলোতে কর্ণপাত করেন। আপনি দেখেন, যদি খেয়াল করেন সলিমপুরের যে ঘটনাটা, ওখানে ৪,০০০ পুলিশ র্যাব বাহিনী নিয়ে উনি পুরাটা দুর্গম অঞ্চলকে উনি রক্ষা করেছেন। যেতুন হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে যেখানে আর্মির লোক জড়িত, মিলিটারি লোক জড়িত, গত ১৭ বছর ১৫ বছরে আমরা কখনো নাম নিতে দেখি নাই, তাকে অভিযুক্ত করে তাকে সামনে আনা হলো, বিচারে কাঠগড়াদার করা হলো। রামিসার দর্শনকারী যে রেপিস্ট, তাকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করলো। এগুলো তো বিশাল বড় অর্জন। এখন ওই সব কিছুতে ওনাকে স্টিগমাটাইজ করতে হবে, এই কারণে ধরুন ওনার উপর সব দোষ চাপানো। আর যে মবের কথাটা আপনি যে বললেন, এই মবের এটা একটা খুব রেগুলার প্র্যাকটিস হয়ে দাঁড়িয়েছে। আমরা আশা করি এটা কমে যাবে, এটা কমানো উচিত, কারণ এটা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুব টাফ হয়ে যাবে সরকারের জন্য। আর নাসিরুদ্দিন পাটোয়ারির ব্যাপারে যদি আপনি কথা বলতে চান, আসলে আমার ধরেন নাসিরুদ্দিন পাটোয়ারি তার
মানে আমার সাথে আপনার মত ডিফারেন্ট হতে পারে, রাজনৈতিক আদর্শ ডিফারেন্ট হতে পারে, কিন্তু আপনার সাথে যে আমার একটা আলোচনা ডিসকাশনের জন্য একটা ডিসেন্ট্রি দরকার, সেটা যদি ব্যাটে বলে না মিলে তাহলে আমিও বসবো না, আপনিও বসবেন না, এটা একটা রুচির ব্যাপার। তো আমি আসলে নাসিরুদ্দিন পাটোয়ারি নিয়ে খুব বেশি কথা বলতে চাই না, যদি এটুকুই বলতে চাই, কারণ নাসিরুদ্দিন পাটোয়ারি যে দলকে ওন করে বা যে দলের প্রতিনিধি এনসিপি, তারাই বাংলাদেশে বলছে তারা নতুন বাংলাদেশ চায়, নতুন বন্দোবস্ত চায়, কিন্তু তাদের বিশেষ করে নাসিরুদ্দিন পাটোয়ারির যে বডি ল্যাঙ্গুয়েজ বা তার যে অ্যাপ্রোচ, সেটা আসলে নতুন বন্দোবস্ত রাজনীতিতে যায় না। একটা ছোট উদাহরণ আপনাকে দেই, আপনি দেখেন 5ই আগস্টের পরবর্তী সময়ে যে বেগম খালেদা জিয়া মানে এত অত্যাচারিত হয়েছে, কিন্তু উনি কিন্তু শেখ হাসিনাকে নিয়ে একটা খারাপ কথা বলেনি, তারেক রহমানও কোনোদিন বলে নাই। মানে এটা একটা কিন্তু একটা ধরেন আপনি যদি বলেন এটা পলিটিক্যাল শিষ্টাচার, ডিসেন্সি একটা। ডিসেন্সি বা ফ্যামিলি শিষ্টাচারও, কিন্তু সেই জায়গা থেকে দেখেন নাসিরুদ্দিন পাটোয়ারি মানে মির্জা আব্বাসকে যে পরিমাণ বুলিং করলেন, মির্জা আব্বাসে অসুস্থ হয়ে যাওয়ার পরেও যখন সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছিল সবাই যে নাসিরুদ্দিন পাটোয়ারির কারণ মির্জা আব্বাসের শারীরিক এই অবস্থা, সেই জায়গা থেকে মির্জা আব্বাসের ছেলে নিজেই বলেছে যে না, এটার জন্য নাসিরুদ্দিন পাটোয়ারি দায়ী না, ওনার শারীরিক আগে থেকে অনেক সমস্যা ছিল, বয়স হয়েছে, নানা ধরনের শারীরিক জটিলতা রয়েছে, ডায়াবেটিস, হার্টের সমস্যা, অনেক সমস্যা রয়েছে, সেই জায়গাতে হয়েছে। তো এই জায়গাটা পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। সেই জায়গা থেকে আপনি দেখেন গত 4-5 দিন আগে নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু এই প্রোগ্রামে যাওয়ার আগেই নাসিরুদ্দিন পাটোয়ারি চায় যে বাংলাদেশ মানে সোসাইটিতে একটা কেওয়াজ লাগুক এবং চায় যে সবসময় একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক। আপনি দেখেন সেখানে দেখেন আমাদের 1/11-এর যে ঘটনাটা ঘটলো, মানে আমাদের রাজনীতির একটা ডার্টি অধ্যায়, ডার্টি চ্যাপ্টার, সেই ডার্টি চ্যাপ্টার আপনি দেখেন তারেক রহমানকে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে, মানে আপনি যদি বর্ণনাগুলো শুনেন মানে আপনি ঠিক থাকতে পারবেন না। সেই জায়গা থেকে আপনি যদি বলেন যে ওনার কোমর ভেঙে দিয়েছে, আমরা বাকিরা কিছু রাখবো না, মানে এই যে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, তো এটা বললে আপনি কী করলেন? এটা বললে আপনি নিজের ক্ষতি করছেন, নাসিরুদ্দিন পাটোয়ারি এটা বোঝা নাই। কারণ এটা করে আপনি যারা এটার সাথে জড়িত, রাষ্ট্রে সবসময় করার জড়িত, রাষ্ট্রকে সবসময় বিনষ্ট করা জড়িত, তাদেরকে আপনি উৎসাহী করলেন এবং এটা করে আপনার রাস্তাটা আপনি খুব সোজা করে দিলেন। কারণ কি, আপনি যে এই যে বাহাদুরি দেখাচ্ছেন, আপনার মনে আছে গোপালগঞ্জের ঘটনাটা, ইউনূস সরকার আমলে খুব বাহাদুরি দেখাইছে, পরে তো এপিসি ট্যাঙ্কি করে আপনার পালা আসতে হয়েছে, গতকালও তো একই অবস্থা হয়েছে। তো সুতরাং মানে রাষ্ট্রের আপনি সমালোচনা করবেন, আপনি ডিসকাশন করবেন, ডিবেট করবেন, লাইনে আনবেন, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি মানে আপনি প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলতেছেন, মানে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলবেন? কথা তো আমরাও বলি, ল্যাঙ্গুয়েজ তো আমরাও সমালোচনা করি। ডক্টর ইউনূস তো আমি সবচেয়ে মানে সমালোচনাকারীর মধ্যে টপে আমি থাকবো, মানে তার যে পুরো শাসন আমল এখনও করি, হাম নিয়ে আমি যে পরিমাণ মানে হট ডিবেট করেছি, তো সেই জায়গা থেকে আমি তো ওনাকে মানে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করি না, সুদি ইউনুস, হ্যাঁ, তারপর আমেরিকার দালাল ইউনুস, আমি এই ধরনের তার মতো আমি কখনো ইউজ করি না। কিন্তু ধরেন মানে এই জাতীয় টার্ম ইউজ করার অর্থ হচ্ছে ধরেন আপনার নিজস্ব কোনো পলিটিক্স নেই। এখন এই জিনিসটা ধরেন এই জিনিসটা মানুষ পছন্দ করে, 2-1% মানুষ পছন্দ করে, বা অনেক মানুষই পছন্দ করতে পারে, কিন্তু 2-3 বার বেশি এটা পছন্দ করবে না, এটা ওনাদের বোঝা উচিত। না, এটা ভাষাগত ব্যাপার যেটা থাকে, যে আমাদের এটা যেহেতু পলিটিক্সের কারণে সে একটা ভালো জায়গায় চলে যাচ্ছে, তখন যদি এটা টেম্পোরারি মুখের ভাষাটা যদি এরকম হয়, তো মুখের ভাষাটা এরকম হলে তো মানে এটা পলিটিক্যাল অ্যাপ্রোচ হতে পারে না কখনোই, হতে পারে না। আমার কাছে মনে হয় যে এটা কখনোই হতে পারে না। আমি তো বললাম, আমি এটা নিয়ে জাস্ট আমি তাকে নিয়ে আমি কোনো সমালোচনা করতেছি না, সে যেটা কাজটা করতেছে এটা রাইট ওয়ে না, আমি এইটুকুই সমালোচনা করলাম, কারণ তাকে নিয়ে সমালোচনা করার রুচিবোধ আমার নাই। না, এটা আপনি বললেন, এটা অনেকেই এই কথাটা বলে ফেলছে আর কি, যে তার ভাষা চয়নের, তো সে এটা কি সে ইচ্ছা করেই করে? ডেফিনেটলি এটা একটা স্ট্যান্ড বাজে। সে ধরেন মানে হাদিকে নিয়ে, শহীদ ওসমান হাদিকে নিয়ে, হাদির সম্ভবত শেষ টকশোটা আমার সাথে ছিল, তো হাদিকে নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সি রয়েছে, কিন্তু ধরেন মানে হাদি একটা কারণে তো মানুষের কাছে জনপ্রিয়, খুবই জনপ্রিয়, মানুষের আত্মায় মানুষের মনে পৌঁছে গিয়েছে, কিন্তু ধরেন কিন্তু হাদির একটা নিজস্ব বয়ান ছিল, বা হাদির হচ্ছে শরীফ ওসমান হাদির নিজস্ব একটা ফিলোসফি ছিল। তো ধরেন হাদি যে হঠাৎ করে 24-এর আন্দোলনের সময় হাদি অতটা বেশি জনপ্রিয় ছিল না, 24-এর পরবর্তী সময় তার যে কালচারাল রিভলিউশন করা বা তার যে সাংস্কৃতিক লড়াই করা, তার ইনকিলাব মঞ্চ করা, তো এটা অনেক মানুষের হৃদয়ে গেঁথে গেছে। এবং হাদি যে প্রসেস হয়েছে, আমার ধারণা নাসিরুদ্দিন পাটোয়ারি ওটাকে ফটোকপি করতে চায়। এই কারণে দেখবেন আপনি তার বাড়ি কিন্তু হচ্ছে চাঁদপুর 5, ওখানে সে ইলেকশন করেনি, পরবর্তী বলেছিল সে ঢাকা 18-তে ইলেকশন করবে, ওখানে না করে সে হাদির সেন্টিমেন্টে ইলেকশন কাজে লাগানোর জন্য সে ঢাকা 8 ইলেকশন করলো। এবং হাদি যে কারণে জনপ্রিয় হয়েছে, হাদির উল্টা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে সে আসলে মনে করতেছে এটাই মানুষ খাচ্ছে, এটাই হয়তো জ্যাঞ্জির ভাষা, এটা হয়তো মানুষ খাবে। মানুষ 2-1 বার হয়তো ফান স্যাটারগুলো পছন্দ করে, কিন্তু সিরিয়াস ডিসকাশনে 3-4 বার এগুলো ফান স্যাটার থাকে না। আমি নিজেও অনেক বছর ধরে পলিটিক্যাল ফান স্যাটার, রম্য এগুলো লিখি, কিন্তু এগুলো দিন শেষে টিকে থাকে না, এগুলো 2-1 বারে টেম্পোরারি জিনিস, কিন্তু এগুলো লং টার্ম রাষ্ট্রের ডিবেট ডিসকাশনের জন্য। এই কারণে আমি পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে এখানে আমি আমাদের ব্রেকের আগে লাস্ট একটা কোশ্চেন করবো, সেটা যে কালচারাল রেভলিউশনের কথা বললেন, এটা নিয়ে আমি একটু আলোচনা করে দেখলাম, মানে একটু পর্যালোচনা করে দেখলাম যে ইনকিলাব মঞ্চ একটা কালচারাল রেভলিউশনের কথা চিন্তা করতেছে, ওকে ফাইন, করতেই পারে, কিন্তু তারা কিন্তু আবার মাজারে বিশ্বাসী না। কারণ আপনি যেটা বললেন বা আমরা দেখেছি যে মাজারটা কিন্তু ভাঙা হয়েছে
বেসিক্যালি ওই 5ই আগস্টের পরেই প্রায় 100-র উপর মাজার ভেঙে ফেলছে। তার মানে মাজার সংস্কৃতির সাথে এটা বিশ্বাসী না। বিশ্বাসী না হওয়ার তো এই না যে আমি তাকে ধ্বংস করে দিতে না, হবে। আমি বললাম বিশ্বাসী না এবং তারা ওটা ভাঙছেও। এটা তারপরে ইনকিলাব মঞ্চ ভাঙছে না। না, আমি ইনকিলাব মঞ্চ ভাঙছে এটা বলছি না। আমি বললাম যে প্রায় সমমনা আরকি। হ্যাঁ। যারা ভাঙছে তাদের সাথে সমমনা বা একরকমভাবেই এটা সাইকোলজিক্যালি এলাই করে। সাইকোলজিক্যালি অ্যালাই করে। তাহলে তারা আবার যে কাওয়ালি গান তারা আবার প্রচার করছে। কাওয়ালি তো ওখান থেকে আসছে। ওখান থেকে আসতে আবার বাউল গান পছন্দ করতেছে না। আবার মানে তাহলে মানে নিজেদের কাছে একটা দ্বন্দ্ব, দ্বিধাদ্বন্দ্ব আমার এই করতেছে। জিনিসটা আপনার কাছে আমার জিজ্ঞাসা আসলে আমি জানি না। আমি ধরেন এটা আমি একদম জানি না যে আমি যদি কালচারালভাবে একটা জিনিসকে আমি সাপোর্ট করি, তো আমি ওটাকে ভেঙে ফেলবো। আমি পছন্দ করি না, আমি ভেঙে ফেলবো। আমি একটা মাজারে আমি বিশ্বাসী না, আমার ভেঙে ফেলতে হবে না তো। আমি বলবো যে ওরটা ভালো না, তখন মানুষ এমনি ওরটা শুনবে না Right. বা ওর ওখানে যাবে না। কিন্তু আমি তাকে অ্যাটাক করলাম, তাকে ভাঙলাম এবং ইভেন মেরেও তো ফেলছে। কবর থেকে লাশ উঠে কবর থেকে লাশ উঠে সেই লাশটা পোড়ানো হয়েছে। তো এখন আবার যাকে আমি পছন্দ করলাম না তার গানটাকে আমরা আবার নিলাম। কাওয়ালি তো ওইখানকারই গান। আমি মানে আপনি কি কোনো অ্যান্সার জানেন এটার কোনো? ব্যাপারটা হচ্ছে ধরেন রাষ্ট্র তো বিভিন্ন গোষ্ঠী বা বিভিন্ন জিনিসের সমষ্টি, বিভিন্ন প্রতিষ্ঠানের সমষ্টি আপনি বলতে পারেন। রাষ্ট্রের অর্থ এই নয় যে ধরেন রাষ্ট্রের ডেমোক্রেসি কেন দরকার, মানে ডেমোক্রেসি কেন আসছে বা রাষ্ট্রতান্ত্রিক ব্যবস্থাটা কেন আসলো। নাহলে তো ধরেন যেরকম হয়তো যে আমার হাজার হাজার কোটি টাকার মালিক, আমি নিজেই একটা পুলিশ বাহিনী পালবো, অনেক কিছু করবো, তাতে রাষ্ট্র হলো না। রাষ্ট্র ব্যবস্থাটা আসছে কেন? রাষ্ট্র ব্যবস্থা আসছে কেন একটা জিনিসটাকে একটা ডিসিপ্লিন শৃঙ্খলার মধ্যে আনা। রাষ্ট্র ব্যবস্থা যখন ডেমোক্রেসি আসে, ডেমোক্রেসির আগে তো সাম্রাজ্য ছিল, রাজাদের শাসন ছিল, অনেক কিছুই ছিল। কিন্তু ডেমোক্রেসি আসছে এই কারণে, কারণ ডেমোক্রেসিকে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবলই করেছে, এই কারণে রিকগনাইজ এই কারণে করেছে যে ডেমোক্রেসি বাকিগুলোর চেয়ে বেটার, এবং সেখানে আসলে সবাইকে একটা কমন প্ল্যাটফর্ম আনা যায়। তো রাষ্ট্র তো তাই। এখন ধরেন রাষ্ট্রে কেউ ধরেন আরেকটা জিনিস যদি কালচারাল রেভলিউশনের কথা এসে যোগ করি, ধরেন ভাষা, সংস্কৃতি, এই জিনিসগুলোকে আপনি কখনো বাউন্ডারিতে আটকে রাখতে পারবেন না। রাষ্ট্র একটা ভূখণ্ডের মধ্যে আটকে রাখা যায়, তার একটা বর্ডার আছে, তার একটা ল্যান্ড আছে, সার্বভৌমত্ব আছে। কিন্তু মানে গান, সংস্কৃতি কোনো কিছু আটকে রাখতে না। এবং ক্রিকেট খেলা, ফুটবল খেলা চিন্তা করেন না, স্পোর্টস আপনি পারবেন না। ধরেন আপনার এই যে সামনে ফুটবল বিশ্বকাপ আসতেছে, তা আমাদের ফুটবল বিশ্বকাপের সময় যে পরিমাণ ক্রেজিনেস আমাদের এখানে থাকে, পৃথিবীর আর কোনো দেশে এরকম আছে? কয়েকটা দেশে আছে এরকম ক্রেজিনেস। যারা ফুটবল খেলে, যারা বিশ্বকাপ জেতে, তাদের তো সেই পরিমাণ ক্রেজিনেস নাই। নিশ্চয় আপনারা জানেন আমরা এখানে কী রকম পাগলামি করি। আমরা ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি ফুটবল পতাকা লাগাই, আমরা জার্সি পরে ঘুরাই সারা ঢাকা শহরে পতাকা দিয়ে মানে ঘুরে যায়। পুরো বাংলাদেশে, পুরো শুধু ঢাকা বাংলাদেশ, শহর। পুরো বাংলাদেশ। এটাকে আপনি আটকানোর তো কোনো সুযোগ নাই। মানে ধরেন এরকম হয়েছে, আমি একটা মজার ঘটনা আপনাকে বলি। ধরেন হন্ডুরাস যখন বিশ্বকাপ খেলো না, তখন হন্ডুরাসকে ট্রল করার জন্য মানে আমরা বাঙালিরা তখন বলছিলাম যে গো হন্ডুরাস গো। এটা জাস্ট আর ফান করে বলা হয়েছিল, কিন্তু ওরা এটাকে ক্যাশ করেছে যে এই হন্ডুরাস মানে বাংলাদেশের মতো একটা দেশ আমাদেরকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করতেছে। পরবর্তী সময় বাংলাদেশের কোনো একটা ওয়ার্ল্ড কাপে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপে জানি তারাও বাংলাদেশের সময় গো বাংলাদেশ গো বলতেছে। মানে এই যে একটা আপনার মানে এটাকে বলে স্পোর্টস ডিপ্লোমেসি বা স্পোর্টসের সাথে যে আপনার একটা বন্ধন তৈরি করা, একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের, একটা জাতির সাথে একটা জাতির। কালচারেরও তাই। ধরেন এখানে কে কাওয়ালি গান, কারো কাওয়ালি গান ভালো লাগবে, কারো রবীন্দ্রসঙ্গীত ভালো লাগবে, কারো নজরুলগীতি ভালো লাগবে, কারো ফোক গান ভালো লাগবে, কারো আধুনিক গান ভালো লাগবে, কারো হিন্দি গান ভালো লাগবে। হ্যাঁ, তো এটাকে আপনি জোর করে বন্ধ করতে পারবেন না। তো কালচারাল রিভলিউশনটা আপনি আপনার জিনিসটা ছড়িয়ে দিতে পারেন, অন্য কারোর কাছে ছড়িয়ে দিতে পারেন, কারণ অন্য জিনিস আপনি আটকানোর কোনো সাধ্য আপনার নাই। এই জিনিসটা আসলে রং পথে ওরা গেছে। ধরেন একটা রাষ্ট্রে আমি যদি ধরেন আমি পাক্কা মুসলিম, আমি একেবারে ইসলামে সব কিছু মানি। তো ইসলামে যদি সব কিছু মানি, তাহলে আমার কাছে গান টান আমার কাছে হারাম মনে হবেই। হারাম, অবশ্যই হারাম, মানে বাদ্যযন্ত্রের গান। তখন আমি যারা গান বাজ করবো তাদেরকে আমি হেদায়েতের পথে আনবো। মানে তার যে রাষ্ট্রের ক্ষেত্রেও তাই। রাষ্ট্রে যে ভুল করবে তাকে আপনি একটা রিকনসিলিয়েশনের মধ্যে আনবেন, এটাই তো একটা রাষ্ট্রের প্রসেস। ধরেন যে অপরাধী, সে তো সারা জীবন অপরাধ কিন্তু সাজা ভোগ করে না, সাজা ভোগ গণতান্ত্রিক করার পর তো সে সাধারণ মানুষের সাথে মিশে যায়। গণতান্ত্রিক তার তো দেশে একটা তো রিভ্যালিডেশন লাগবে। না, আমার মনে হয় যে গণতান্ত্রিক দেশে আপনি বলতে পারেন, কিন্তু তাকে আপনি ফোর্স করতে আনতেই পারেন হবে, না। ফোর্স করতে আমি পারবেন তো না। ফোর্স করতে পারবো না, আমি সেটাই বলতেছি। তো এটা আসলে ওনাদের এই জিনিসটাকে, এই প্যারামিটারটাকে সেট করা দরকার। সাধারণত পলিটিক্যাল আলোচনা করলে আমরা দেখা যায় যে পলিটিক্স নিয়ে বা দেশীয় পলিটিক্স নিয়ে আমরা আলাপ করতে থাকি। কিন্তু আপনি পলিটিক্সের বাউন্ডারিটা ছাড়িয়ে আপনি আরও ডিফারেন্ট জায়গায় কথা বলছেন, এটা ভাল লাগছে। একটু আমাকে কি বলবেন যে হামের ব্যাপারটা খুব সংক্ষেপে, যে হাম এবার আমরা যেভাবে হাম দেখছি, এরকম কিন্তু আমি কিন্তু হামে কেউ মারা গেছে এটা শুনি নাই আমার জীবনে। আমার জীবনী প্রায় 50-এর কাছাকাছি, আমি কিন্তু আমার জীবনে শুনি নাই হামে মানুষ মারা গেছে। তাহলে অপুষ্টি কি মানে অপুষ্টি কি আগে কোনোদিন ছিল না, হঠাৎ করে অপুষ্টি তৈরি হলো? এটা আপনি কি বলবেন? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে ধরেন হাম তো আমরা একটা মিজেলস বলি। তো মিজেলসে আমি কখনো মিজেলস ডায়াগনোস পেশেন্ট দেখিনি। তো এবার হচ্ছে কি হামের এটা নিয়ে আমি অনেক কথা বলে ফেলছি, শর্টলি একটু বলি আপনার এখানে। সেটা হচ্ছে ধরেন হামের এখানে যে আমাদের ইন্টিরিয়ম টাইমে যে টিকার একটা জটিলতা ছিল, বা টিকা যে সরকার কিনে নিবেন, অনেক এখানে দোষারোপের রাজনীতি ছিল। আমি এই অংশে যেতেই চাই না। সর্বশেষ যে ইউনিসেফ একটা
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানিয়েছে তারা সরকারকে 10 বা 17 করেছিল, 5 বার চিঠি দিয়েছিল। এখানে আসলে ধরুন ওপেন টেন্ডারে যে টিকা কেনার যেটা ব্যাপার-স্যাপার ছিল, সেই ওপেন টেন্ডারে টিকা কিনতে গিয়ে সরকার আসলে ডিলে করে ফেলেছিল। সরকারের যে মানে ব্যাপারটা এমন ছিল না যে সরকার ইচ্ছা করে করেছে বা সরকার বাচ্চাদেরকে মেরে ফেলার জন্য করছে। এরকম কোনো ইনটেনশনই ছিল না সরকারের। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে একটা অজ্ঞতা ছিল, একটা অনভিজ্ঞতা ছিল, একটা অবহেলা ছিল। তো যার কারণে আসলে পুরো একটা ডিজাস্টার কন্ডিশন দাঁড়িয়েছে এখানে। তো এখন পর্যন্ত সম্ভবত 581 জন বা 481 জন এরকম শিশু মৃত্যুবরণ করেছে। এখনও প্রায় 30-40 হাজার শিশু আক্রান্ত রয়েছে। তো আমাদের এই সরকার যে কাজটা করেছে, সরকার ক্ষমতা নেওয়ার পরই আপনার ওপেন টেন্ডারটাকে বাদ দিয়ে আবার সে পুরনো সিস্টেমে গিয়ে 1,80,00,000 শিশুকে ভ্যাকসিনেশনের আওতায় এনেছে। তো এর মধ্যে যারা আসলে আক্রান্ত হয়ে পড়েছে তাদের মধ্যে অনেকে হয়তো নিউমোনিয়া হয়ে তারপর হচ্ছে কি আইসিইউ লাইফ সাপোর্ট লাগতে পারে, ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে মারা যেতে পারে। কিন্তু নতুন করে আশা করি এই ওয়েভটা কমে যাচ্ছে এবং আমার মনে করি যে এই মে মাসে এটা না, কিন্তু ওয়েভটা কমে যাবে। আরেকটা ব্যাপার আমি বলি যে টিকা কেনার ব্যাপারে একটা ঝামেলা ছিল, কিন্তু এটাও তো সত্যি। আমি কিন্তু 2025-এ আমি যে পুরো 2025টা আমি চিন্তা করি, আমি 2025-এ কোনো ক্যাম্পিংও দেখিনি। শুধু টিকা না, এখানে মানে যে হামের যে ক্যাম্পেইন থাকে সরকারের পক্ষ থেকে, এই ক্যাম্পেইনটা অফ ছিল। তারপরে ভিটামিন এ ক্যাপসুল কেনাটা অফ ছিল, কারণ ভিটামিন এ ক্যাপসুলের ঘাটতি হলে হামের রিস্ক ফ্যাক্টরটা বাড়ে, মানে মিজেলসের রিস্ক ফ্যাক্টরটা বাড়ে। এবং শুধু তাই না, আরও ধরেন আপনার যক্ষ্মার ওষুধ মানে টিউবারকুলোসিস যে ওষুধ যেটা সরকারের পক্ষ থেকে দেওয়া হয় সেটা বন্ধ ছিল। তারপর হচ্ছে আপনার পোস্টেড ক্যান্সারদের জন্য যে প্যাট সিটি স্ক্যানের যে রিয়েজেন্ট স্পেসিফিক অ্যান্টিজেন পিএসএ সেটা কেনা বন্ধ ছিল। তারপরে আমাদের এখন আবার হঠাৎ করে আপনার এইডসের একটা আউটব্রেক বাড়ছে। আমার পরিচিত 2জন মানুষের আমি এরকম পাওয়া গেছে, মানে আমার পরিচিত মানে আমি চিনি আর কি ওদেরকে, 2জন এইডসে ডায়াগনোসড হয়েছে এইচআইভিতে। তো অনেক ধরনের আউটব্রেক হচ্ছে এখন। মানে আমাদের হেলথ তো একটা মানে খুবই সেন্সিটিভ একটা ইস্যু। এখানে ধরেন একটা সেকেন্ডও ডিলে করার সুযোগ নেই। যেমন আপনাদের মিডিয়া, হাসপাতাল কিংবা হচ্ছে পুলিশ স্টেশন, এগুলো 1 মিনিটের জন্য কোনোদিন বন্ধ থাকার সুযোগ নেই। মানে আমার না থাকলে আমার জায়গায় রিপ্লেসমেন্ট কাউকে থাকতে হবে। এটাও এরকম একই সিস্টেম। সাধারণ জনগণ কিন্তু মনে করতেছে যে বিএনপির আমলে এটা হচ্ছে, তার বিএনপি দায়ী। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে কি, ধরেন আপনার গত কিছুদিন ধরে পত্রিকায় দেখলাম যে এরকম নিউজ আসতেছে যে এতগুলা তুলনা কম্প্যারিজন করতেছে আর কি। 23-এ এরকম ছিল, 24-এ এরকম ছিল, 25-এ এরকম ছিল, 26-এ এরকম ছিল। শুধু হামের মৃত্যুর ক্ষেত্রে না, আপনি যদি দেখেন এখানে ধরেন আপনার ধর্ষণের ক্ষেত্রে, খুনের ক্ষেত্রে, ছিনতাইকারীর ক্ষেত্রে। এখন বিএনপির ক্ষেত্রে এটা আমি বলি কেন, বিএনপির আসলে কপালটা খুব খারাপ। বিএনপি যখন ক্ষমতা নেয় তখনই আপনি 91 বলেন, 2001 সালে বলেন, তখন মানে আরব মিডল ইস্টে একটা ক্রাইসিস শুরু হয়, যুদ্ধ লাগে, তেলের সংকট তৈরি হয়, আবারও সেটা হয়েছে। তারপরে আস্তে আস্তে একটা মানে আমাদের ধানের সংকট হলো, বড় ধানের হাওর অঞ্চলে অতিবৃষ্টিপাতে। আর এর বাইরে এগুলো হচ্ছে। এই ক্ষেত্রে আমি মনে করি যে সরকারের আসলে কমিউনিকেশন একটু দুর্বলতা রয়েছে। এটা বিগত 2 সরকারের আমলে তার ছিল এবং এই সমস্যাটা সে সিরিয়াসলি নেয় কিনা আমি জানি না, কিংবা সমস্যাটা সে কাটিয়ে ওঠার চেষ্টাও সে করছে না। একটা উদাহরণ আপনাকে দেই, ধরেন 2001 সালে যখন টিএবি রিপোর্ট আসলো যে বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন, এখন 2001 সালে সে মাত্র ক্ষমতা নিল, এটার রিপোর্টটা পুরোটা 2000 সালের রিপোর্ট অনুযায়ী করা হয়েছে। মানে 2000 আপনি চলে গেছেন, আমাদের ক্ষমতা হ্যান্ড ওভার করে, আপনার পুরো দায়ভারটা আমার এখানে আসতেছে এবং মিডিয়াতেও সেটা ফলো করে আসতেছে, সবাই এটা বিশ্বাস করে ফেলতেছে। কিন্তু এটাকে যে ডিবাঙ্ক করার বা এটাকে যে যুক্তি তথ্য উপাত্ত দিয়ে এটাকে খণ্ডন করার, এই কাজটা বিএনপি সরকারকে আমি আগেও দেখিনি। আমি ছোটোবেলা থেকে পলিটিক্স ফলো করি, মানে আমার 4 সাল থেকে আমার প্রত্যেকটি পলিটিক্যালি ইনসিডেন্টস এভিডেন্স আমার মনে আছে। শুধু বাংলাদেশ না, বিশ্বে যখন যে দেশে যে ঘটনাগুলো ঘটছে, তা আমি এটা আগে থেকে দেখতেছিলাম যে সে এই কাজটা সে কখনোই করে না, এবারও সে একই কাজ দিচ্ছে। এই কারণেই পাবলিক আসলে তার কি উচিত না এটাকে ডিফাইন করা? ডেফিনেটলি করা উচিত এবং তার একটা স্ট্রং মিডিয়া পিআর করা উচিত। এর অর্থে এই নয় যে সরকারকে শুধুমাত্র চাওয়াবাজি করার জন্য জাস্ট সে যে কাজটা করতেছে এটাই করবে। দেখেন আপনি খুব হাস্যকর, আপনি দেখেন নিউজ আসতেছে তার মানে বিএনপির পেজ থেকে বা তারেক রহমানের পেজ থেকে আসতেছে, পায়ে হেঁটে অফিসে গেলেন তারেক রহমান। তো মানুষ তো পায়ে হেঁটে যায়, হাতে হেঁটে যায়, নাহলে আপনি কাঁধে করে নিয়ে যেতেন। তো এই জিনিসগুলো কেন যে করতেছে, এগুলো করে তারেক রহমান যে ভালো 8-10টা কাজ করতেছে এগুলো হাস্যকর বানায় ফেলতেছে, এগুলো ওনার আশেপাশে মানুষজনই করতেছে। দেখেন এগুলো আমাদের কাজ হচ্ছে কি, ভুলটা ধরিয়ে দেওয়া। ভুল ধরিয়ে দেওয়ার পরে যদি সে নিজের ভুলটা যদি ধরাতে না পারে, নিজেকে আপগ্রেড না করতে পারে, তাহলে তো এটা আমার আপনার কিছু করার নেই। আপনি কি আশা করেন বিএনপি গভর্নমেন্ট আসলে কেমন স্টেপ এখন নেওয়া উচিত এই মুহূর্তে? এই যে আইন শৃঙ্খলার অবস্থাটা খারাপ, কিংবা ধরেন মব কালচারটা বন্ধ হলো না, মব কালচারটা তো না, বন্ধ হয়ে যাবে, এটা বন্ধ হয়ে যাবে, মব এটা কমে আসছে, এটা বন্ধ হয়ে যাবে। বা আমি যদি আরও একটু ক্লিয়ার করে বলি যে ওই সময় বেশ কিছু শিক্ষকদেরকে হেনস্থা করা হয়েছিল, তাদের চাকরিটা কি ফেরত পেয়েছে তারা? বেশিরভাগ ক্ষেত্রে পায়নি। এটা সময় লাগবে। এটা অলরেডি আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাংবাদিকরা তখন দেখা করেছেন, দেখা করে বলেছেন যে আমাদের যেসব সাংবাদিকরা বিনা অপরাধে, তারা অনেকের অপরাধ আছে, আর অনেকে আছে বিনা অপরাধে বা অপরাধটা কম, তারা অনেকদিন থেকে কোনো ট্রায়াল ছাড়া, অনেকে দেখা গেছে যে একই সাথে 3 জায়গায় তারা নাকি গুলি করছে। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে, ধরেন এই ইউনূস সরকার আমলে কিছু জিনিস হাস্যকর করে ফেলেছিল। ধরেন
বা আওয়ামী লীগের আপনার বিচারের ক্ষেত্রে আমরা তো বলি যে আওয়ামী লীগের ব্যাপারে ইনসাফ করা হবে। ওই দিনও জাহিদ ভাই বললেন যে হাসিনার ক্ষেত্রে আমরা ইনসাফ করাবো। ইনসাফ অর্থ হচ্ছে যে হাসিনা যদি দেশে ফেরত আসে তাকে বিচারের মুখোমুখি করা হবে, তাকে এক্সট্রা জুডিশিয়াল লিঙ্ক করা হবে না। এটা হচ্ছে তাকে ইনসাফ করা, বা তাকে সে মানে প্রপার যে তার বিচারটা পাওয়ার, তা আইনি অধিকার পাওয়ার, সেটা সে ডেফিনেটলি হবে। সকলের ক্ষেত্রে এটা থাকে, রাষ্ট্রের কাজে সেটা নিশ্চিত করা। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আপনি যেটা বলছেন যে ধরেন আওয়ামী লীগের আমলে ধরেন আওয়ামী লীগের যাকে আপনি দুর্নীতির দায় শাস্তি দিতে পারতেন তাকে আপনি বানাই ফেলছে মার্ডার কেসের আসামি, যাকে মার্ডার কেসের আসামি বানানো কথা তাকে বানানো হয়েছে দুর্নীতির দায়। তো এই একটা মিসম্যানেজমেন্ট তো ছিলই। আর আমাদের ধরেন বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থাটা উঠে যাচ্ছে। আপনি রামিসার আব্বার কথা যদি চিন্তা করেন, উনি বলছেন উনি বিচার চায় না। তো এখন যখন বিচার চায় না তখন কিন্তু মানুষ বেশি হিংস্র হয়ে যায় এবং মানুষ তখন নিজের আইনটা নিজের হাতে তুলে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এই জিনিসটা আসলে রাষ্ট্রকে বুঝতে হবে, সরকারকে বুঝতে হবে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী তাদেরকেও বুঝতে হবে। আর বিএনপি সরকার কী করবে দেখেন, আমি একটা জিনিস বলি সবসময়, মানে আমি তারেক রহমানের এই যে গ্যাসটা বা ওনার যে চেঞ্জ আপটা, সেটাকে আমি আসলে মানে একটা জিনিস ঘটনার সাথে কম্পেয়ার করতে চাই। আপনি মনে আছে মনে হয় ইন্ডিয়াতে একটা ব্র্যান্ড আছে সুতা। এই সুতা ব্র্যান্ডটা হঠাৎ করে আলোড়ন সৃষ্টি করছে। কেন আলোড়ন সৃষ্টি করছে? কারণ ধরেন আমরা যে ব্র্যান্ডগুলো দেখি, ধরেন মানে স্নো ক্রিম, ফেস ওয়াশ, নাম বলছি না, হ্যাঁ? তো এরা যখন এই ধরনের যে বিজ্ঞাপনগুলো করে, এরা করে কি এমন এমন মডেলগুলো নেয় খুব সুন্দর, 100% ফিট, খুব কাপড়গুলোকে যে নেয় সে কাপড়গুলো হচ্ছে কি ধরেন খুবই অ্যাপ্রোপ্রিয়েট টাই আপ ম্যাচ আপ কাপড়। কিন্তু ধরেন সুতা ব্র্যান্ড এমন কিছু করলো যে ধরেন ধরেন আমি আপনি তো ধরেন বিজ্ঞাপন, আমরা যদি অ্যাডভার্টাইজ করতে যাই তাহলে আমি আপনি তো ধরেন ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাডভার্টাইজ করতে যাবো না, নিশ্চয় কোনো মডেল দিয়ে করবে বা কোনো আর্টিস্ট দিয়ে করবে, প্রফেশনাল। তো সুতা ব্র্যান্ড করলো কি তারা একদম আমার আপনার মতো লোককে দিয়ে হচ্ছে কি তারা এই অ্যাডভার্টাইজটা করেছে আর কি। তো সেটা তখন মানুষের মধ্যে ক্লিক করে গেছে। তো এখন তারেক রহমানের ওইটা আমি এর সাথে গল্পটার মিল খুঁজে পাই। ধরেন তারেক রহমান আসলে যা উনি সেটাই প্রকাশ করে। মানে উনি একেবারে চোখ বাড়ি বাড়ি দেখাতে হবে যে উনি আলাদা অনেকের চেয়ে, উনি প্রাইম মিনিস্টার মানে উনি হচ্ছে ভিন গ্রহের মানুষ, এলিয়েন টাইপের কিছু, এই টাইপের কিছু না। উনি একেবারে যে সাধারণ মানুষটা যেভাবে আগে লাইফ লিড করতো একইভাবেই উনি প্রাইম মিনিস্টার হিসেবে একই। দেখেন ওনার দেখবেন আপনি উনি ইন করে না, ওনার শার্ট কুচকানো থাকে, হ্যাঁ? তারপরে দেখেন আপনার উনি একটা টি-শার্ট গেয়ে, পোলো টি-শার্ট গেয়ে দিয়ে উনি ওনার মেয়ের সাথে সিনেমা দেখতে যাচ্ছে। একজন বাবা তার মেয়ের সাথে বা তার স্ত্রীর সাথে যেভাবে সময় কাটানোর কথা সেভাবে কাটাচ্ছে। মানে আমি আপনি যে ডেইলি লাইফ যা করি প্রাইম মিনিস্টার শুধু তাই করতেছে। তো এটা একটা আমাদের এই পলিটিক্যাল সোসাইটির জন্য একটা খুবই পজিটিভ এটা সাইন। কিন্তু বাইরের কান্ট্রির প্রাইম মিনিস্টাররা এইভাবেই কিন্তু চলে। হ্যাঁ, এটা তো মানে ওদের ডেমোক্রেসি আর আমাদের ডেমোক্রেসি সেম না। না মানে উনি কিন্তু ওদের ওটাকে কালচার ফলো তো সেম না। করছে বা হ্যাঁ, উনি উনিও ১৭ বছর লন্ডনে ছিল। তো একটা মানুষ যখন একটা জায়গায় অনেক জায়গায় থাকে তখন পরিবেশের অনেক তাকেও অনেক চেঞ্জ করে ফেলে। তো ওনার মধ্যে জিনিসটা আত্মস্থ হয়েছে এবং এই জিনিসটা উনি ছড়িয়ে দিতে চায়। এই জিনিসটা উনি ছড়িয়ে দিতে চায় এবং উনি বারবারই আপনি দেখেন প্রত্যেকটা জিনিসই উনি যেভাবে অ্যাড্রেস করছে, যে জিনিসটা অ্যাকনোলেজ করছে। আপনি দেখেন ৩-৪ দিন আগের ঘটনা যে একজন সাংবাদিক রিপোর্টার, উনি কিন্তু এডিটরও না। উনি একটা বন পরিবেশ নিয়ে উনি একটা রিপোর্ট করেছে। ওনাকে ডেকে নিয়ে উনি প্রাইম মিনিস্টার অফিসে উনি কথা বলছে কীভাবে এটাকে অ্যাকনোলেজ করা যায়, কীভাবে সমস্যা করা যায়। রাষ্ট্রের ব্যাপারটা হচ্ছে ধরেন একজন রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্র সরকার, আমাদের দেশে তো সফল হওয়া খুবই চ্যালেঞ্জিং। প্রধানমন্ত্রীর আমি শেষ করি। একটা মিনিট, আমি প্রধানমন্ত্রীর কাজ তো আসলে শুধু এই যে নর্মাল লাইফ লিড করা না, তার তো কাজ একটা একটা নিশ্চয়ই আপনি নিশ্চয়ই জানেন বা আপনি যেহেতু এর সাথে আছেন। আচ্ছা, প্রধানমন্ত্রীর কাজ নরমাল লাইফ লিড করা না ডেফিনিটলি। কিন্তু প্রধানমন্ত্রী ধরেন একটা প্রধানমন্ত্রীকে মানুষ যেভাবে দেখতে অভ্যস্ত, এই একটা ন্যারেটিভ তো উনি ভেঙেছেন। এটা একটা পজিটিভ সাইড। এটা আমি পছন্দ করছি, আমি পছন্দ আমি করছি। পছন্দ করছি, মানুষ পছন্দ করছে, সেটাকে আমি উল্লেখ করলাম। এর বাইরে প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে কি জিনিসগুলোকে কোঅর্ডিনেট করা এবং কোঅর্ডিনেট করার পরে রাষ্ট্রের জনগণের জন্য ওনার একটা ভিশনারি প্ল্যান দেওয়া। এই কারণে তিনি প্রধানমন্ত্রী, তাই না? তো এই ব্যাপারটা হচ্ছে কি ধরুন ওনাকে নিয়ে আমার কোনো পরিমাণ ডাউট নেই। উনি এটা ছড়িয়ে দিতে চান, ওনার ইন্টেনশনে কোনো ডাউট নেই। আমি একটা যে প্রসঙ্গে আসতেছিলাম সেই প্রসঙ্গটা বলি। ধরেন একটা আমাদের দেশের মতো দেশগুলো, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দেশগুলো সফল হওয়াটা খুবই টাফ। মানুষকে স্যাটিসফাই করা খুবই টাফ, যে সরকারে আসুক না কেন খুবই টাফ। তো সেই টাফনেসের জায়গা থেকেও ধরেন সরকার যে কাজটা করা দরকার সবচেয়ে বেশি, সেটা হচ্ছে ধরেন সরকার জিনিসটাকে ওন করছে কিনা, জনগণকে ওন করছে কিনা। দেখেন আমাদের দেশের সরকাররা যে আগে সরকারগুলো আসতো তারা আসলে জনগণকে ওন করতো না। মানে বলতো যে তোমার যা করার দরকার তুমি ভোটের সময় দেখাই দিও, মানে আপনার ৫ বছর পর আপনি একবার ভোটের আপনার অধিকারটা দেখাতে পারবেন। কিন্তু এই যে জনগণের সমস্যাগুলোকে অ্যাকনোলেজ করা, মানে আপনার তো জিনিসগুলোকে একবার অ্যাকনোলেজ করতে হবে, আপনার রিকগনাইজ করতে হবে। তো এই জিনিসটা আমি মনে করি যে সরকার করছে। সরকার কোথাও কিন্তু বাহাদুরি দেখাচ্ছে না, প্রাইম মিনিস্টার দেখাচ্ছিলেন না। কিছু কিছু জায়গায় থেকে ধরেন আপনার ওনার মন্ত্রীরা ফাংশনিং করতে পারছে না, ওনার সাথে তালে বলে ব্যাটে বলে মিলাতে পারছে না। তো মাত্র ৩ মাস গেলে উনি নিজেই বলেছেন আমি ৬ মাস দেখব, সেটাই না, ৬ মাস দেখব। তারপরে একটা ব্যাপার হয় কি যে আমাদের দেশের লোক কিন্তু খুব সাধারণ, তারা একটু ধরেন একটু যদি আইন শৃঙ্খলা ভালো থাকে, হ্যাঁ, তাদের ডেফিনেটলি যদি না, এটা আমি সবসময় বলি। আপনাদের সত্য আমি জিনিসপত্রের দাম আপনাদের কম টকশোতে থাকে। আমি বলে গেছি যে সরকারের সোজা বাংলা ২ টা জিনিস। একটা সরকার কতটুকু সাফল্য অর্জন করবে ২ টা জিনিসের উপর নির্ভর করে, আর কোনো জিনিস না। একটা হচ্ছে অর্থনীতি। অর্থনীতির সাথে সবকিছু রিলেটেড। দ্রব্যমূল্য বলেন, মানুষের জীবনযাত্রার মান বলেন, জিডিপি বলেন, ইনকাম বলেন, সবকিছু বলেন। অর্থনীতির সাথে আপনার স্বাস্থ্য ব্যবস্থা, খাদ্য ব্যবস্থা সবকিছু এর সাথে জড়িত। সেকেন্ড হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। এই ২ টা জিনিস থাকলে আপনি জনগণ আপনার প্রতি হ্যাপি। ধরুন আমাদের দেশের মানুষের মনস্তাত্ত্বিক জগৎটা খুব পিকুলিয়ার কিন্তু।
একটা মজার ঘটনা আপনাকে বলি। ধরেন আমাদের দেশে ধরেন আপনি আজকে সাপোজ আপনি এটা সকলের ক্ষেত্রেই হয়। ধরেন আমি আজকে একটা জায়গায় যাবো, একটা প্রোগ্রামে যাবো বা আপনার টিভি টক শোতে আসবো। তো রাস্তায় ৪০ মিনিটের জ্যাম। মানে খুবই বিরক্তিকর জ্যাম, রাস্তা ছাড়তেছে না, গালিগালাজ করে শেষ করে ফেলতেছি। পরের দিন যখন ধরেন ৪০ মিনিটের রাস্তা আমি যখন ১৫ মিনিটে চলে আসি তখন আমি খুশি হয়ে যাই। আমি ৪০ মিনিটের কষ্টটা ভুলে যাই। আবার পরের দিন যদি এই ৪০ মিনিটের জায়গায় ১ ঘন্টা ১.৫ ঘন্টা লাগে, নাইস, নাইস, হ্যাঁ, নাইস। ১ ঘন্টা ১.৫ ঘন্টা লাগে আবার গালিগালাজ করে শুরু করে। মানুষ কিন্তু খুব অল্পতেই তুষ্ট হয়ে যায় এদেশের মানুষ। আবার অল্পতেই মানুষ বিরক্ত হয়ে যায়, অল্পতেই মানুষ অখুশি হয়ে যায়। কিন্তু সে অখুশিটা বেশি দিন থাকে না। বুঝছেন? তো এটা কিন্তু সরকার বোঝে আমি মনে করি। আমি মনে করি অন্তত বুঝি। কারণ আমি তো এই পলিটিক্সের জগতে সকলের সাথে আমার উঠা-বসা হয়, কথাবার্তা, ইন্টারেকশন আর টক শোর কারণে তো এখন ইন্টারেকশনটা খুব ইজি। তো আমি অন্তত এটা ফিল করতে পারি আরকি। আমি আপনাকে একটা মজার একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা হয়তো আপনাকে ভাবছিলাম যে করব না। ওকে, তো করতে পারেন, সেটা হচ্ছে অসুবিধা যে নেই। মজার কোয়েশ্চেন। সেটা হচ্ছে যে একটা টক শোতে আমি আপনাকে দেখলাম, সম্ভবত এটা আরটিভি বা কোনো একটা টিভির, আমি ঠিক ওকে, হতে পারে। ক্লিয়ার মনে নেই। আপনি খুবই স্ট্রংলি ওইদিন কথা বলছিলেন, খুব সুন্দর কথা বলছিলেন। পরের দিন আবার ওই টক শোটাতে এক এনসিপির নেতা, হুম, মানে উনাকে আপনার রেফারেন্স দিয়েছিল উপস্থাপক, যে আপনি এই কথাটা আপনি বলছেন। আচ্ছা। তখন পরেরটার সাথে আমি ছিলাম না। না, ওই শোতে আপনি ছিলেন না। আচ্ছা, আপনার মনে হয় যে উনি এই রেফারেন্সটা দিছে এবং রেফারেন্সটা সত্যি। হ্যাঁ। আপনার রেফারেন্সটা সে ইউজ করছে। কারণ আপনার রেফারেন্সটা খুব একদম মানে কি বলে লিটারেট একটা ব্যাপার ছিল। আমি যেটা চেষ্টা করি হ্যাঁ, মানে সর্বোচ্চ এটা চেষ্টা করি। তথ্যগত রাইট। কিন্তু এটা অনেকেই জানে না। হুম, হুম। তো এটা বলছে যে এরকম ডক্টর রাকিব এটা বলছে। তখন সে এনসিপির নেতাটা যেটা বলল, মানে যেটা আমার কাছে খুব মজা লাগছে বলে আমি আপনাকে বললাম। আচ্ছা, মজা না, আসলে আমার কাছে কেমন জানি লাগছে। সে ধরেন ব্যক্তিগতভাবে আপনাকে অনেক আক্রমণ করলো। আচ্ছা। তো আমি এই ব্যাপারটা দেখি যে আসলে কোনো পলিটিক্যাল পার্টিরই, সেটা সে বিএনপি হোক বা আওয়ামী লীগ হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক বা এনসিপি হোক, এদের মধ্যে এরকম ব্যক্তিগত আক্রমণ করার ব্যাপারটায় আমি মনে করি যে আমি দেখতে পাচ্ছি যে এনসিপি একটু আগায় আছে, যে তারা সবসময় ব্যক্তি আক্রমণটা করে। আপনি কি মানে বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি আপনাকে? আচ্ছা, এটা হচ্ছে ধরেন মানে আপনি ডাক্তারও না, এরকমও বলে ফেলছে সে। বলতে পারে, কোনো সমস্যা নাই। এগুলোতে আমি মাইন্ড করি না কোথাও কখনো। কে কি বলল না বলল এগুলোতে দেখার বিষয় না। দেখুন ধরেন আমি একটা কথা বললে, আমি যদি কোনো দলে নাও হই বা আমার যদি পার্সোনাল কোনো পছন্দ নাও থাকে, আমি একটা কথা বললে ধরেন আজকে আ পলিটিক্যাল টকশো বাদ দেন আপনারা। আপনি ধরেন এখানে আপনার ১০ জন মানুষ আপনার স্টাফে রয়েছে। এই ১০ জনের মধ্যে ধরেন আমি একটা কথা বললাম। ১০ জনের মধ্যে ৫ জনের ভালো লাগবে, ৫ জনের ভালো লাগবে না। ৭ জনের পক্ষে যাবে, ৩ জনের বিপক্ষে যাবে। বা আমি একটা ডিসিশন নিলাম। আমি যদি আপনাদের অফিসের কেউ হই, কথার কথা, একটা প্রতিষ্ঠানের। বা ধরুন আমরা একটা প্রতিষ্ঠানের, আমি একটা সিনিয়র কর্মকর্তা। তো আমি একটা ডিসিশন নিলে সবার কিছু ভালো লাগবে না। তো এখন ব্যাপারটা হচ্ছে ধরেন ভালো না লাগলেও যেটা অ্যাকসেপ্ট করা বা তার সাথে যে একটা ডিসেন্সি আলাপ করা, তো সেটাকে আমি মনে করি এটা হচ্ছে মানে বিউটি অফ ডেমোক্রেসি। তো সেটা যদি কেউ ধারণ না করতে পারে এটা তার ব্যর্থতা। আমি বিশেষ করে আমি এটা ধারণ করি। কিছু, কিছু জায়গায় হয়তো এরকম দেখছি আমাকে হয়তো বলবেন যে আপনি তো কিছু জায়গায় উত্তেজিত হয়ে যান। কিছু, কিছু জায়গায় আপনিও তখন খুব লাউডলি কথা বলেন, বোল্ডলি কথা না, বলেন। কিন্তু আপনি ব্যক্তিগত আক্রমণ করেন না। ব্যক্তিগত আক্রমণ আমি একদম আক্রমণ না করার চেষ্টা করি। কেউ যদি খুব বেশি বাড়াবাড়ি করে তখন দেখা গেছে যে সে মানে তার ইতিহাস টানে যে আমি এই করছি, সে করছে, আপনি কি করছেন? তখন আমার তার প্রমাণ দেখাইতে হয় আরকি। এটা আমি পছন্দ করি না, কিন্তু আমার বাধ্য হয়ে দেখাইতে হয়। অনেক জায়গায় আমার দেখাইতে হইছে। যে বলে যে আপনি তখন মানে এই ধরনের আলাপ শুরু করে যে আপনি ১৫ বছর কই ছিলেন? আপনি কি করছেন? আপনি কি করছেন? আমি তো সব জানি। এ করি, সে করি। তো আমি বলছি আপনি কি করছেন এই দেখেন এই প্রমাণ। এটা আমার করতে হয় বাধ্য টক শোর খাতিরে, কাউন্টার দেওয়ার খাতিরে, আমার আর্গুমেন্ট লজিক দেওয়ার কথা হলে এখন এটা তো লজিক হতে পারে না। এখন আমাদের টক শোর আসলে এই ৫ই আগস্টের পরে এনসিপি বলেন, এনসিপির অনেকেই খুব ভালো টক শো করে। অনেকের সাথে আমার অনেক টক শো পড়ে, অনেক ডিবেট হয়। খুব ডিসেন্ট হইতে হয়, আবার অনেকে খুব উত্তেজিত হয়ে যায়। এখন আমি চেষ্টা করি, আমার আজকে ৩০০ নম্বর টক শো। তো আমি চেষ্টা করব সামনের দিনগুলোতে আমি এখন অলরেডি খুব কমায় দেওয়ার চেষ্টা করব, খুব সিলেক্টিভ হওয়ার চেষ্টা করব। কারণ মানে আমি এটা কখনো এটা চাই নাই আমি কখনো পার্সোনালি। যেহেতু আপনার পডকাস্ট, এটা পডকাস্টে পার্সোনাল আলাপ করতে কোনো অসুবিধা নাই। আমি এটা কখনো চাই না যে আমার টক শো করে আমার সারা বাংলাদেশের মানুষের সাথে পরিচিত হতে হবে। খুব মানুষ আমার মাথায় তুলে নাচবে, ব্যাপারটা এরকম না। এবং আমি এটাও বিশ্বাস করি, আমি এটা আগেও আমি টক শো করতাম এবং আমার সব কথা সবার পক্ষে যাবে না, সবার ভালো লাগবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরুন আমি যে জিনিসটা বুঝি, যে জিনিসটা আমার নিজস্ব আর্গুমেন্ট, নিজস্ব অ্যানালাইসিস বা আমার জিনিসটা বলা প্রয়োজন, সেটা আমি বলি এবং বলার চেষ্টা করি। এবং আমি কখনো বলি নাই মানে বলার সময় চিন্তা করি না যে এটা এখন কারো পক্ষে যাবে না বিপক্ষে যাবে। একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। আপনাদের এই টক শোতে ২ দিন আগে বলে গেলাম। ধরেন সংসদ সচিবালয় বাতিল করা, অধস্তন বিচারক নিয়োগ প্রক্রিয়া, আরও অনেক কিছু আছে যেগুলো ধরেন হয়তো বিএনপি সরকারের পক্ষে যাবে না। বেশি আমি তো বিএনপি সরকারের পক্ষে কথা আমি বলি। দেখেছি পর্বটা। হ্যাঁ, আমি কিন্তু সেখানেও মানে বিএনপি যথেষ্ট সমালোচনা করেছি। ইভেন এই ইলেকশনের আগে আমি একমাত্র লোক যারা মানে আমার বিএনপির পক্ষে বেশি কথা বলার লোক, আমি একমাত্র লোক, মানে আমি আর কারো খুঁজে পাই নাই। আমি একমাত্র লোক যে সেটা হচ্ছে আমি আপনার দ্বৈত নাগরিকত্ব এবং হচ্ছে ঋণ খেলাপি নিয়ে কথা বলেছি। অনেক লোক এগুলো বলে না, ইচ্ছে করে ওরা স্কিপ করে গেছে। সুতরাং আমি মনে করি যেগুলো বলা উচিত বলি। শুধু তাই না, আরেকটা জিনিস বলা বাহুল্য, সেটা বলা উচিত। সেটা হচ্ছে ধরেন আমি শুধুমাত্র অনেকেই এটা করে এই কারণে আমার সাথে আর অনেকের সাথে গ্যাঞ্জাম লেগে যায়। গ্যাঞ্জাম লেগে কেন? ধরেন মানে আজকে টপিকস আমি কখনো মানে আপনাদের যখন টক শোর জন্য ফোন দেওয়া হয় প্রোডিউসারদেরকে, আমি কখনো জিজ্ঞেস করি না আজকে টপিকস কি?
বা আমার সাথে গেস্ট কাকে থাকবে, আগে এগুলো কখনোই জিজ্ঞেস করতাম না, এখন আমি জিজ্ঞেস করি, কারণ আমার পার্শ্ববর্তী ব্যক্তিকে মানে আমি তার সাথে বসবো কিনা, বললাম না আমার রুচিবোধের এখন প্রশ্ন জাগছে, তো সেক্ষেত্রে আমি এটা জিজ্ঞেস করি নিই। তো আমি কখনো সাবজেক্টের মধ্যে জিজ্ঞেস করি না, কিন্তু ধরেন অনেকেরই সাবজেক্ট বলে দেওয়া হয়, বলে দেওয়ার পরও ধরেন আপনি যদি এই বিষয়ে কিছু না জানেন, তাহলে আমি তার সাথে বসার প্রয়োজন মনে করি না। কারণ আপনি যখন পলিটিক্স করতে আসছেন, আপনি যখন অ্যানালাইজ করতে আসছেন, একটা মানুষ সব কিছু জানবে না, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনার একটা, এটা আমার পলিটিশিয়ানদের কথা আমি বলতেছি, স্পেশালি পলিটিশিয়ানদের বলতেছি আমি, যে সেটা হচ্ছে আপনার সব টপ লিডারদের আমি বলতেছি, আপনি বিএনপির বললে বিএনপির আমি বলতেছি। ধরেন আপনি যখন পলিটিক্স করবেন, তখন হচ্ছে কি আপনার মানে প্রত্যেকটা জিনিস একটা বেসিক ধারণা থাকা দরকার। না আপনার ইকোনমিস্ট হতে হবে ব্যাপারটা এরকম না, বা আপনার মানে বাণিজ্য স্পেশালিস্ট হতে হবে, কিন্তু আপনার মিনিমাম ইকোনমি ধারণা থাকা উচিত, আপনার মিনিমাম জিও পলিটিক্স ধারণা উচিত, বিশ্বে কোন যুদ্ধ কেন হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে, আমাদের সাথে কার সম্পর্ক কেমন, প্রতিবেশী সম্পর্ক কী, এগুলো জানা উচিত বা এগুলো আপডেট রাখা উচিত। অনেকেই আপডেটগুলো রাখে না। তো তখন এই কারণে অনেকে দেখবেন টক শোতে তখন মানে কথা যুক্তি তর্কে পারে না, তখন খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়, এবং কথা কিছু না পারলে তখন ওই ফটো কার্ড দেখায়, এ দেখায়, সে দেখায়, ফোন দেখায়। এটা খুব ব্যাড প্র্যাকটিস, এটা আমি চাই না, এন্টারটেন করি না আর কি কখনো। ৭১ নিয়ে আপনার ভাবনা কি? দেখুন, ৭১ নিয়ে ভাবনা, আমি ৭১ নিয়ে আমার একটা ক্লিয়ার ধারণা, আমি সব জায়গায় বলি। ৭১ নিয়ে আমার যেটা কথা আছে সেটা হচ্ছে, ধর অনেকে ৭১কে কম্প্যারিজন করতে চায়। হ্যাঁ, এখন ৭১ তো ঘটনাটা সত্য, ৭১ হয়েছে, ৭১ আমাদের রাষ্ট্রের অস্তিত্ব। কিন্তু এখন অনেকে আবার বলে যে ৭১ কথা নিয়ে কথা বলা মানে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা বা আওয়ামী লীগের বয়ানটা তৈরি করা। ব্যাপারটা এরকম না। আওয়ামী লীগ ৭১কে পুঁজিবাদী করতে চাইছে। এখনও অনেকে আবার ২৪কে তার নিজস্ব সম্পত্তি মনে করে, তার মানে এটাকে পুঁজি করতে চায়। আওয়ামী লীগ এই কাজটা ৭১ নিয়ে করেছিল, এই কারণে আসলে অনেক মানুষ আসলে এটার প্রতিবাদ করেছে। মানুষ কিন্তু ৭১ নিয়ে প্রতিবাদ করেনি, বা আওয়ামী লীগের বয়ানটাকে প্রতিবাদ করেছে। আওয়ামী লীগের লেন্স যে লেন্সে দেখে, সেই লেন্সটাকে দেখাটাকে প্রতিবাদ করেছে। কিন্তু ৭১ একটা সত্য জিনিস, ধ্রুব সত্য জিনিস। এখানে অনেক কিছু তথ্য উপাত্ত, অনেক কিছু আপনার ভালো লাগবে না, ভালো লাগবে না। কিন্তু ৭১ দিয়ে আপনি রিপ্লেস করতে পারবেন। অনেকে বলে যে ৭১ আমাদের, এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা। দেখেন আমি একটা কথা বলি, মানে জিনিসটা ফান করেই বলি, সেটা হচ্ছে ধরেন আপনি যদি মানে ৭১ কি, ৭১ তো আমাদের রাষ্ট্রের জন্ম দিয়েছে, আমাদের একটা ভূখণ্ড দিয়েছে। এর আগে আমরা মানে স্বায়ত্তশাসিত ছিলাম। তো ৭১ আমাদের একটা মানচিত্র, পতাকা সব কিছু দিয়েছে। এখন আপনি যদি কালকে যদি ধরেন আরেকটা দেশকে দখল কইরা বাংলাদেশের সাথে মানচিত্র যোগ কইরা, হ্যাঁ, ল্যান্ডটা বড় করতে পারেন, এটা নতুন একটা নাম দিতে পারেন, দিয়া তারপর হচ্ছে আপনি নতুন করে পতাকা সব কিছু করতে পারেন, তখন এটাকে আমি ৭১ সাথে কম্পেয়ার করতে পারবো। এটা ফান করে বলা। কিন্তু এর আগে ৭১ সাথে কম্পারিজন কিছু নাই। আর ৭১ তো আমি মনে করি যে বাংলাদেশের প্রিভিয়াস হিস্ট্রি নিয়ে এই বর্তমান প্রজন্মে পড়ে থাকলেও হবে না যেমন, কিন্তু আপনার ইতিহাসকে, সংস্কৃতিকে, আপনার যেখান থেকে আপনার উৎপত্তি সব কিছুকে আপনার ধারণ করতে হবে। এটা আপনার ধারণ করার বিষয়। এটা তো এখন মাইকে আওয়াজ দেওয়ার মতো কিছু না। না, কিন্তু অনেক এটা আপনার কৃতকর্মের কাজে। আপনি অনেক ক্লিয়ারভাবেই বললেন। তো যাই হোক, আমাদের সময় প্রায় শেষ হয়ে গেল। আপনি এখন চ্যানেল এসের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আমাদের এই অনুষ্ঠান নিয়ে বা কিছু নিয়ে বলতে চান, তাহলে বলতে পারেন। আচ্ছা, শুরুতেই আমি আপনাকে এবং আপনার চ্যানেলকে ধন্যবাদ দিতে চাই। আমার খুব বেশি পডকাস্টে আসা হয়নি। আপনার এখানে আসলাম, অনেক কথাই বললাম। কথা ফুরিয়ে যায়নি, আরও কথা বলার ছিল, হয়তো অন্য কোনো দিন বলব। চ্যানেল এসে দর্শকদেরকে শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। না, দেশকে ভালোবাসুন। আপনাকে ধন্যবাদ, এবং আপনি অনেক সুন্দর করে কথা বলেন। আপনাকে থ্যাংক সেজন্য ইউ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের হয়তো আবার এই অনুষ্ঠানেই দেখা হবে, কারণ কোনো এটার কোনো দেখা নিয়ম হবে। নেই যে এটা একবারের বেশি আসা যাবে না। রাইট, So, আমি নতুন কোনো ইস্যুতে আসবো। তো সেটাই আর কি। যাই হোক, আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন আমাদের একটা পডকাস্ট, যে পডকাস্টে ডক্টর রাকিব আমার সাথে ছিলেন। খুবই চমকপ্রদ কিছু কথাবার্তা হয়েছে। এখানে পলিটিক্সের বাইরেও অনেক কথা হয়েছে। উনি পলিটিক্স নিয়ে কথা বেশি বলেন, কিন্তু তারপরে উনি পলিটিক্সের বাইরে অনেক কথা বলেছে, অ্যানালিস্ট করেছে। তো সবাইকে দেখার আমন্ত্রণ এবং ধন্যবাদ জানিয়ে আমার আজকের পর্বটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।